মন দিয়ে শুনতে থাকুন মন খারাপের এই উপাখ্যানটিকে। সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। এই অবস্থায় ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়াটাও হয়ে দাঁড়িয়েছিল খুবই কঠিন একটা বিষয়। তবে কিশোরী এসে আবির্ভূত হতেই আবারও ইচ্ছেটা মনের মধ্যে তৈরি হয়ে গেল। সে দুয়ারে এসে উপস্থিত হতেই বলে বসল, আরে কি গো, তুমি কি বেরোবে না? ওদিকে যে বেলা পড়ে এলো, আকাশের দিকে তাকালে মুখ ভার মনে হবে। তাছাড়া কালো মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে আকাশটা। আরে বোঝার জো নেই কিছু, কিন্তু সন্ধে হয়ে আসতে যায়। কিশোরীর মুখে সন্ধ্যের কথা শুনতেই মনে হলো ঘড়ির দিকে তাকিয়ে দেখাই হয়নি। হাজার কাজের মধ্যে রবিবারের দিনটা কিভাবে অতিবাহিত হয়ে গিয়েছিল জানা না। আমি কিশোরীকে বললাম, তুমি তো দেখছি একেবারে ভিজে চাপ হয়ে গিয়েছো, নাও নাও ভিতরে এসে বসো দেখি। ইস, পুরো ভিজে গেছে শরীরটা। দাঁড়াও, তোমাকে আমার একখানা জামা দিই, না হলে এই অবস্থায় যাবে কি করে? কিশোরী বলল, ও ঠিক আছে, আসলে বৃষ্টিটা এতটাই জোরে পড়ছে যে সামান্য ছাতায় মানলো না। তুমি বরং তোমার একটা জামা দাও দেখি, সেটাই পরে নি, তারপরে বেরোনো যাবে না হয়। আর একটু যদি ছ্যাঁক দেয় আর কি, সেই পাখেই না হয় আমরা বেরিয়ে পড়ব। আমি বললাম, মনে হয় না এই বৃষ্টি ছ্যাঁক দেবে। আমাদেরকে ভিজে ভিজেই রাস্তা ধরে হেঁটে যেতে হবে, গাড়ি ঘোড়াও তো তেমন চলছে না। ওই দেখো, আবার মেঘটাও কেমন গর্জন করে উঠছে। ওরই বলো দেখি। সত্যি সেদিন মেঘের গর্জনের শব্দটা ছিল বেশ ভয়াবহ। আকাশের বুক চিরে মেঘটা যেন কড়কড় শব্দ করতে করতে আমার দিকেই ধেয়ে আসছে। কিন্তু কিশোরীর বিরাম গতি টানবার একেবারেই ইচ্ছে ছিল না। ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে উঠেছে। বৃষ্টিটা সামান্য ছ্যাঁক দিতেই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম। এরপরে মটলেনের রাস্তা ধরে এগোতে শুরু করলাম। কিশোরী পথে পাসিং শো আর তেলে ভাজা সংগ্রহ করে নিল। যখন ঠাকুরমশাইয়ের দাঁড়ে গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম বাড়িটা বেশ শান্ত। ঝোড়ো হাওয়ার রেশটা কম বেশি থেকেই গিয়েছিল। শোঁ শোঁ করে হাওয়া বইছিল। গেটের বাইরে বরাবরের মতন বোর্ডটাকে ঝুলতে দেখলাম। ওটার এমন ভগ্নপ্রায় অবস্থা যে কোনো কালেই আর ঠিক হবে না সেটা আন্দাজ করতে পারছিলাম বই কি। এমন সময় চারি বাইরে বেরিয়ে এলো, এসে বলল, আরে কাকা বাবু, এই দুর্যোগের মধ্যেও আপনারা এসেছেন, আবার সাথে করে তেলে ভাজাও নিয়ে এসেছেন দেখছি। এই পরিস্থিতিতে তেলে ভাজার দোকান খোলা ছিল, সেটাই তো ভেবে আমি অবাক হচ্ছি। আমি হেসে বললাম, পেটের দায়ে আবহাওয়ার তোয়াক্কা করলে কি আর হয় চারি? অনেক খুঁজে এক তেলে ভাজার দোকানিকে খুঁজে বার করতে পেরেছিলাম, তার কাছ থেকেই এটা জোগাড় করে নিয়ে এসেছি। বাইরে দাঁড় করিয়ে কি আজকে কথা বলা যাবে চারি, নাকি? চারি মুচকি হেসে বলল, আমি একেবারেই ভুলে গেছি কাকা বাবু, আমাকে মার্জনা করবেন। কথায় কথায় পরিস্থিতির কথাটা মাথাতেই ছিল না। শিকের ভেতরে আসুন, বাবা আজকে বিশ্রাম নিচ্ছেন। তোমরা বসো, আমি বাবাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। চারি আমাদেরকে বসিয়ে রেখে ভিতরের ঘরে চলে গেল। এরপরে আমরাও ঠাকুরমশাইয়ের জন্য প্রতীক্ষা করতে লাগলাম। এমন সময় দেখলাম গম্ভীর কণ্ঠে ধ্বনি ভেসে এলো। সেই চিরাচরিত ভঙ্গিতে ঠাকুরমশাই ঘরে প্রবেশ করলেন। খুকখুকে কাশি নিয়ে ঘরে প্রবেশ করতেই আমি বুঝলাম ওনার শরীরটা একেবারেই ভালো নেই। আমাদেরকে দেখা মাত্রই বললেন, বাপরে, এই ভয়ঙ্কর দুর্যোগের দিনেও যে তোমরা এসে পড়বে সেটা কল্পনাও করতে পারিনি। দুদিন ধরে আবহাওয়ার পরিবর্তনের জন্যে শরীরটাও ভেঙে পড়েছে। কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলাম, কিন্তু
চারির সেবায় এখন অনেকটাই ভালো আছি। অন্তত নিদেন পক্ষে কথা বলতে পারছি, এইটুকুই যা। তবে তোমাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ ঠাকুরমশাই, আপাতত ভালোই আছে শরীর। তবে শরীরের তোয়াক্কা না করেই আপনার কাছে চলে এসেছি। গল্প শোনার ঝোঁকটা ত্যাগ করতে পারিনি। আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে। আজকে আমরা কোন বিষয়ের ওপর গল্প শুনতে চলেছি ঠাকুরমশাই? ইতিমধ্যেই চারি এসে হাজির হলো। সে বলল, এই নাও কাকা বাবু, আমি তোমাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এসেছি। এই বর্ষার দিনে গল্প শুনতে শুনতে যদি মুড়ি মাখা খান, তাহলে আশা করি গল্পের আস্বাদ গ্রহণ করতে আরো ভালো লাগবে। তুমি একেবারেই ঠিক বলেছো চারি। নাও, এবারে তুমিও আমাদের সাথে গল্প শুনতে বসে পড়ো দেখি। চারি বলল, বাহ, ভালোই হলো কাকা বাবু, এইবারে আপনাদের সাথে বসে গল্প শুনতে পারবো। ঠাকুরমশাই বললে, তোমরা সকলেই যখন চলে এসেছো, তখন আর কাহিনী আরম্ভ না করে যাই কোথায়? আজকে আবার এই বৃষ্টির পরিমণ্ডল। একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমাকে তোমরা প্রায়ই জিজ্ঞাসা করো, আমি কোনোদিনও প্রণয়ের বন্ধনে আবদ্ধ হইনি কেন। হয়েছিলাম, তবে অনেক পরে। আসলে মানুষের সাথে পরিচয় ঘটতে যে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই সেক্ষেত্রেই সময়টা অধিক মাত্রায় অতিবাহিত হয়ে গিয়েছিল বলতে পারো। মধুসুন্দরী দেবীর কাছ থেকে প্রাপ্য শিক্ষাই আমাকে অনেক কিছুকে চিনতে ও জানতে সাহায্য করেছিল। তবে এসবের পরেও একটা সত্য থেকেই গিয়েছিল। সেটি ছিল নিজের কাউকে ভালো লাগার লিপ্সা। সেও যে হয়নি এমনটা কিন্তু নয়, কিন্তু সেসবের মধ্যে দিয়ে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, সে কথা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওই যাকে বলে পরলে পরলে বিপদ, সেই রকমই এক পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি। গ্রামের নাম মসলদপুর। সেখানে সন্ধ্যের পরে ঘাট পেরোনোই নিষিদ্ধ ছিল। ঘাটের কাছে লোকজন ঘেঁষত না বললেই চলে। তোমরা ভাবছো কেন? সত্যি তাই, ঘাটের কাছে কারোর উপস্থিতি থাকতো না। কারণ যাদের উপস্থিতি থাকতো, তারাই কোনো মানুষকে ওই সকল ঘাটের কাছে ঘেঁষতে দিতেন না। তার পূর্বেই তাদের ঘাড় মোটকে কিংবা পাকে পুঁতে তাদেরকে শেষ করে ফেলতেন। এনাদেরকে ইনি বলে সম্বোধন করবার মজাই আলাদা। আসলে আমি একটু সেকেলে মানুষ কিনা, তাই তুই তোকারি না করাই শ্রেয় বলে মনে করি। কিশোরী ঢোক গিলে বলল, মানে আপনিও কি সেই ঘাট পেরিয়েছিলেন নাকি? আমি জানি আপনি যা ডাকাবুকো স্বভাবের, আপনি আবার ঘাট পেরোবেন না, এ হতেই পারে না। আপনি ঠিকই সত্যতা যাচাইয়ের জন্যই সেখানে গিয়েছিলেন। ঠাকুরমশাই হাসল। এরপরে বললেন, আরে বাবা, তেমন কিছু নয়। তবে এ কথা বলতে পারো, সাধনার কাজ শেষ করবার পরে মধ্য লগ্নে আমার একাধিক স্থানে ভ্রমণের ইচ্ছে তৈরি হয়েছিল। এও কিছুটা তেমনই লক্ষণ ছিল বলতে পারো। তাই সব কিছুর মাঝে আমি ভেবেছিলাম এসব অঞ্চলে একবারটি হলেও ঢু মেরে আসতে। অশরীরীর উপস্থিতি
আদৌ রয়েছে কিনা সেটা দেখে আসতে। এক কথায় বলতে পারো সাহসটা একটু বেশি বেড়ে গিয়েছিল বইকি। আগে শক্তি অর্জনে অনেক বাধা পেয়েছিলাম। অর্জিত শক্তি না থাকলে কোনোভাবেই কোনো কিছুর সাথে লড়াই করতে পারা যায় না। শুভ শক্তি যেমন আছে তেমনি অশুভ শক্তি আমাদের চারিপাশে বেষ্টিত রয়েছে। অশুভ শক্তির প্রভাবই বরং অনেক বেশি। তাই এই সকল শক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নজরবন্দি করতে পারাও একটা ক্ষমতা আয়ত্ত করতে হয় বইকি। সেটুকুর জন্যে যে পরিমাণ সাধনাধিকৃত শক্তির প্রয়োজন সেটুকু আয়ত্ত করেই আমি অগ্রসর হয়েছিলাম। এবারে বলবো ওই অঞ্চলের থেকে প্রাপ্ত অনুভূতির কথা। আশা করি এতক্ষণে তোমরা ভয়াবহতাকে আন্দাজ করে ফেলতেই পেরেছ। ঠাকুরমশাই থাম। বাইরে মেঘের গর্জনের সাথে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। এরপরে ক্ষণে ক্ষণে বাজ পড়ার শব্দ ভেসে আসছিল। ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে ধরালো। তারপরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, সেবারেও এমন ঘন কালো বাদলে আচ্ছন্ন হয়েছিল আকাশ। আকাশের মুখ ভার থাকলেও এত ঘন ঘন বৃষ্টির প্রখরতা সেভাবে নজরে পড়ছিল না। ছিড়ি ছিড়ি বৃষ্টি পড়ে চলেছিল, আর সেই সাথে মাথা চাড়া দিয়ে উঠেছিল মেঘের গর্জনও। আমি হেলে তুলে গ্রামের পথে অগ্রসর হচ্ছিলাম। এমন সময় পথের মাঝে একটা বাঁক নজরে পড়ল। সামনের অংশে বেশ কিছুটা স্থান ডেবে গিয়ে সেখানে জল জমেছিল। কাদা জল পেরিয়ে কোনো রকমে নিজেকে সামলাতে যাব এমন সময় দেখলাম একটা কালো বিড়াল আমার চোখের সামনে দিয়ে বিকট ভাবে ম্যাও শব্দ করে চলে গেল। কালো বিড়াল কিন্তু অশনির সংকেত, জেনে রাখো বিভূতি। রাতের বেলা অন্ধকার পথে কালো বিড়ালের রাস্তা কাটার অভিজ্ঞতা যে পূর্বেই হয়নি এমনটা কিন্তু নয়। তবে কালো বিড়ালে এসে হঠাৎ রাস্তা কাটলো কেন, এই বিষয়টা একেবারেই সহজ ছিল না। আমি বুঝলাম এটি আগামীর ক্ষেত্রে কোনো বার্তা বহন করে নিয়ে আসতে চাইছিল। সেটি যে আমাকে ওই পথে এগোতে নিষেধ করতেই এসেছিল, আর কোনো না কোনো ভাবেই দৈবযোগেই এই বিষয়টি চোখের সামনে ভেসে উঠেছিল। সেটা স্বাভাবিকভাবেই আন্দাজ করতে পারলাম। বিড়ালটি চলে যাবার সময় আমার দিকে একবার তির্যক দৃষ্টিতে তাকিয়ে আবারও সামনের ঘন জঙ্গলের মধ্যে স্থিত অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেটির অস্তিত্ব না থাকায় আমিও কিছুটা আশ্বস্ত অনুভব করতে পারলাম। অস্বস্তির মেঘটা ততক্ষণে সামান্য সরে গেলেও একটা দমকা হাওয়ার রেশ আমার শরীরটাকে অবগাহিত করে কোথাও যেন নৈরিক ছন্দে মিলিয়ে গেল। এগুলি সবই ছিল পরিস্থিতির অবহেলিত রূপ বলতে পারো। পরিবেশ আমাদেরকে আসন্ন সময়ের বিষয়ে অনেক কিছুই জানিয়ে দিয়ে যায়, কিন্তু আমরা সেসবের ক্ষেত্রে একটুও বা গুরুত্ব দিয়ে উঠতে পারি। আমি এগোতে থাকলাম। ওই পথ ধরে কিছুটা এগোনোর পরেই
আচমকা দেখলাম একজন লোক দৌড়তে দৌড়তে আমার দিকে এগিয়ে আসছেন। লোকটিকে অমন ভাবে এগিয়ে আসতে দেখে আমি বেশ ঘাবড়ে গেলাম। এমন পরিবেশে লোকটি কি ভয়ানক কিছু দেখেই এভাবে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছেন, এটা ভেবেই আমি আরো চিন্তিত হয়ে তার দিকে এগিয়ে গেলাম। এরপরে লোকটিকে অনাবশ্যক ভাবে হাঁপাতে দেখে জিজ্ঞাসা করলাম, বলি কি হয়েছে দাদা, আপনি এমন ভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? লোকটির মুখ দিয়ে কোনো কথাই সরল না। তিনি আমার দিকে একবার ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে কেবল বললেন, ওদিকে যাবেন না দাদা, ওদিকে যাবেন না, ওদিকে ওদিকে সাক্ষাৎ মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। এই বলে দিলাম। আজকে দিনু খুড়োর বাড়িতে স্ত্রীর শ্রাদ্ধ ছিল, সেখান থেকেই ফিরছিলাম। পথে আসতে গিয়ে শুনলাম রাস্তায় বড় গাছ পড়ে রাস্তাটা আটকে গিয়েছে। এই ঝড় বৃষ্টির রাতে এমন দুর্যোগের সৃষ্টি হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না, কিন্তু এপারে আসবার যে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। এপারে আসবার যে একটাই পথ বাকি ছিল, আর সেটা ছিল জলপথ। জলপথ মানে নদীপথে আসা, আরো প্রাণের ঝুঁকি। তবুও আমরা 2-4 মিলে একটি নৌকায় উঠে বসলাম। নৌকায় কোনো মাঝি ছিল না, নিজেরাই দাঁড় টেনে নৌকা নিয়ে আসতেই দেখলাম কোথা থেকে এক মাঝি এসে উপস্থিত হয়েছে। আমাদের যে বন্ধুটি দাঁড় টানছিল তাকে জলে ফেলে দিয়েছে কিনা সেটাও আন্দাজ করতে পারছিলাম না। নদীর ওপারের দিকটাতেও রয়েছে শ্মশান। আমরা হাজারবার বলা সত্ত্বেও ওই মাঝি নৌকাটিকে সেই দিকেই টেনে নিয়ে যেতে শুরু করলো। এরপর যখন তার মুখের দিকে তাকালাম তখন দেখলাম চোখের পুতলে ধরা দিয়েছে 2 গোলাকার সুবিশাল গর্ত। সে কথা ভেবেই পড়ি কি মরি দৌড়াতে যাব, এমন সময় মনে পড়লো মাঝ নদীতে এসে পড়েছি। ওই নদীতে আবার নিরীহ উৎপাত রয়েছে দাদা। আমরা প্রাণের মায়া ত্যাগ করে নদীর জলে ঝাঁপ দিতেই আমাদের মধ্যে একজনকে টেনে নিয়ে গেল কুমিরে। সাথে সাথে বাকিরাও পা চালিয়ে এগোতে শুরু করলাম। নদীর জল পেরিয়ে কোনো ক্রমে অস্বাভাবিক হয়ে যাচ্ছিল, তবুও প্রাণপণে সাঁতরে কোনো রকমে ঘাটে এসে দেখলাম কেবল আমি জীবিত। আমার বন্ধুটির লাশ জলে ভাসতে দেখে বুঝলাম সেও শেষ হয়ে গিয়েছে। কথাগুলো বলেই হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন ওই ব্যক্তি। এরপর বললেন, হায় হায় হায়, সব শেষ হয়ে গেল দাদা। ওই রাক্ষসে নদীর সকলকে গ্রাস করেছে। তবে ওই জায়গায় এক ইতিহাস আছে দাদা, ইতিহাস। যা চোখের সামনে দেখছেন সেটাই যে সত্যি এটা একেবারেই জানবেন না। যে মাঝি হঠাৎ করে এসে আবির্ভূত হয়ে গিয়েছিল তিনি কোথা থেকে এলেন, আদপেও কি মানুষ ছিলেন নাকি কিছুই তো জানেন না। আসলে ওই জায়গায় এক প্রীতি নির্বাস আছে। সে চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে। মানুষকে শেষ করে ফেলতে সে 2-12 ভেবে দেখে না। আমাদের সাথেও কিছুটা তেমনটাই ঘটেছে বলতে পারি। তা আপনি কোথায় যাচ্ছেন? সত্যি বলতে আমিও এই সকল বিষয় সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল, তবে এত ভয়ঙ্কর কিছু ঘটতে পারে সেটা কোশমিন কালেও কল্পনা করতে পারিনি। কি সমস্যা বলুন দেখি? আপনার মুখে এই কথা শুনে আমার মারাত্মক রকমের ভয় করছে। গ্রামে পৌঁছতেই পারিনি, অথচ তার পূর্বেই এত কাণ্ড। সব ভয় কি তাহলে ওই
নদীকে ঘিরেই। লোকটি বললেন, নদী তো একটু ছোট দাদা, গোটা গ্রাম ও তৎসংলগ্ন এই নদী সবকিছুকে ঘিরেই পরিস্থিতি এতটা জটিল পেয়েছে জেনে রাখুন। তবে আমরা এই দিককার বাসিন্দা, তাই আমরা সামান্য হলেও এসবের বিষয় জানি। এই কারণেই আমরা তাবিজ কবজের সাহায্য নিয়ে নিজেরা চলাফেরা করতে পছন্দ করি। আজকেও হয়তো এই তাবিজটাই আমাকে রক্ষা করেছে, নাহলে আমিও হয়তো এতক্ষণে এই কুমিরের পেটেই যেতাম, নয়তো ওই প্রেতিনি আমাকে শেষ করে ফেলত। ওখানে যা যা দেখেছি জেনে রাখুন সবই মায়া, হয়তো কিছুই ছিল না, কেবল আমরা এসে সব দেখতে বা আন্দাজ করতে পেরেছি। আপনার সাথেও যে তেমনটা কিছুই ঘটবে এই কথা কেউ বলতে পারে না। দিনের বেলা তো এই নদী পথেই কত লোক পারাপার করে, কই তাদের তো কোনো অসুবিধা হয় না, কিন্তু সন্ধ্যের পর থেকেই শুরু হয় যত উৎপাত। আমার বাসগৃহ এদিকে হওয়ার কারণে আমাকে তো এদিকে আসতেই হতো বলুন, তবে প্রাণ বাঁচিয়ে যে শেষটা রক্ষা করতে পেরেছি এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এই বলেই লোকটি প্রাণপণে দৌড়তে শুরু করলেন। নিমেষে লোকটি সীমানা পেরিয়ে অন্ধকারে গা ঢাকা দিলেন। তখনও মেঘটা সমানভাবেই গর্জন করে চলেছে। ঝিরি ঝিরি বৃষ্টির রেশটাও সেই একইভাবে বিদ্যমান। আমি ভাবছি আর এগোনো সমীচীন হবে কিনা। পা বাড়ালেই যদি সেই বিপদ আমাকেও গ্রাস করে। তারপরে ভাবলাম, ঈশ্বরের শক্তি রয়েছে আমার সাথে, কাজেই এভাবে ভয় পেয়ে পিছিয়ে থাকার পিছনেই বা মাহাত্ম্য কোথায়? আমি তো কালো শক্তিকে পরাস্ত করবার উদ্দেশ্যেই এখানে এসেছি, কাজেই আমাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে। এই ভেবেই আমি এগোতে শুরু করলাম। ঠাকুর মশাই থামল। এরপরে আমি ওনাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, এরপরে কি ঘটেছিল ঠাকুর মশাই? আপনি এভাবে থেমে গেলেন যে? উনি দেখলাম এক গম্ভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। এরপরে সিগারেটে আরেকবার টান দিয়ে তিনি আমাদের দিকে তাকালেন, তারপরে বললেন, আসলে একটা কথা মনে পড়ে গেল। যে ভয়াবহতার বিষয়টিকে নিয়ে আমি এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করছিলাম, তেমন কিছু আমি নিজের চোখে দেখতেই পাইনি। আসলে আমাকে দেখতে না দেওয়ার পিছনে ওই প্রেতনির যে মস্ত বড় উদ্দেশ্য ছিল, সেটা অনেক পরেই অনুভব করতে পেরেছিলাম বই কি। কিশোরী ঠাকুর মশাইকে উদ্দেশ্য করে বলল, সে কি? তবে সেক্ষেত্রে আবার কি ঘটেছিল ঠাকুর মশাই? শিগগিরই বলুন, আমরা যে শোনবার জন্য সকলে উদ্গ্রীব হয়ে রয়েছি। ঠাকুর মশাই পুনরায় বলতে আরম্ভ করলেন। তবে সেদিনের ওই কাহিনীটি বড়ই বিচিত্র লেগেছিল। এতকাল এত ধরনের কাহিনী শুনে এসেছিলাম, তবে ওনার মুখে শোনা সেদিনের ওই কাহিনীর মধ্যে এক অন্য ধরনের প্রকৃষ্টতা ছিল বলে বলা চলে। উনি পুনরায় গল্পে প্রবেশ করলেন। কোথা থেকে বেহাল সুর ভেসে আসছিল। অমন ভোর সন্ধেবেলায় বেহাল সুর তুলছিল কে, এটা বুঝে উঠতে পারলাম না। তারপরে আবার বৈরাগ্যের সুর। ওই সুরের মধ্যে ছিল বেদনা, পরিষ্কার তা অনুমান করা যাচ্ছিল। ওই সুর শুনে মনটা যেন আরো অধিক মাত্রায় ভারাক্রান্ত হয়ে গেল।
পা যেন আর এগোতে চাইছিলই না। তবুও একাল সেরে হয়েই নদীর ঘাটের কাছে এসে পৌঁছালাম। একটু আগেই লোকটির বলে যাওয়া কথাগুলির মধ্যে কোনো সত্যতা খুঁজে পেলাম না। এমন সুন্দর নদীর ঘাটে দাঁড়িয়ে কিভাবে কেউ ভয়াবহতার হদিশ খুঁজে পার করতে পারে? বৃষ্টিটা ছ্যাঁক দিয়েছিল, মেঘলা আকাশটার সাথে মৃদু মৃদু বাতাস বয়ে চলেছিল। কি মনোরম সেই পরিবেশ! আমি ঘাটের সামনে দাঁড়িয়ে ভাবতে শুরু করলাম, কি আশ্চর্য, এত সুন্দর একটি পরিবেশের মধ্যেও কিভাবে কোনো ভয় লুকিয়ে থাকতে পারে? আতঙ্কের প্রহরের কথা যেভাবে কানে এলো, সেসবের কোনো কিছুই তো লক্ষ্য করতে পারছি না। সবই তো ঠিকঠাকই লাগছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। অন্য জায়গায় আমাকে যে এই নদীখানা পেরিয়ে ওপারের গ্রামে যেতে হবে। এখানে তো কোনো নৌকাও দেখতে পাচ্ছি না, তবে আমি যাব কি করে? এই কথা ভাবতে না ভাবতেই ঘাটের দিকে চোখ ঘুরিয়েছি। এমন সময় দেখলাম একটি, ওই ধরো না 14-15 বছরের মেয়ে একখানা নৌকা নিয়ে এসে দাঁড়িয়েছে। আমাকে দেখা মাত্রই বলল, আরে বাবা, আমি তো আছি পৌঁছে দেবার জন্য, এত ঘাবড়ে যাওয়ার কি আছে? আপনাকে দেখে তো মনে হয় না আপনি কোনো সাধারণ মানুষ। ওই চেহারার পিছনে এক শক্তির মিশেল লুকিয়ে রয়েছে মনে হচ্ছে। মেয়েটির মুখে অমন কথা শোনা মাত্রই আমি চমকে উঠলাম। এরপরে তাকে বললাম, তুমি সে কথা বুঝলে কিভাবে? মেয়েটি বলল, গ্রামের মেয়েদের দৃষ্টি ভারী তীক্ষ্ণ, জানেন তো। তারা মানুষকে একবার ভালো করে দেখলেই সব কিছু বলে দিতে পারে। এর জন্য কিন্তু তাদেরকে বিশেষ সময় দিতে হয় না। আমি যা বলেছি সে কি মিথ্যা? একবার বলুন তো দেখি। আমি বললাম, না, একেবারেই না। আমি সাধারণ পোশাকে রয়েছি ঠিকই, তবে আমি একজন সাধক। আমি নিজের অবস্থার কথা কাউকে জানতে দেব না বলেই এই পোশাকে রয়েছি। কেউ যা ধরতে পারেনি। তুমি বাচ্চা মেয়ে হয়েও কিভাবে ধরে ফেললে সেটাই ভাবছি। অদ্ভুত ভাবে মেয়েটি আর কোনো কথা না বাড়িয়ে কেবল মৃদু হেসে আমাকে উদ্দেশ্য করে বলল, নিন, অনেকটাই তো পথ, এবারে উঠে আসুন দেখি। ওই বেহালার সুরটা এভাবেই বারে বারে প্লাবিত করে। সব কিছুর থেকে দূরে সরে যাওয়ার পরেও ওই বেহালার সুরটা তো আমাকে আজও আটকে রেখেছে এখানে। এটির সুর বুকের ভেতরে এমনভাবে আঘাত করতে থাকে যেন মনে হয় সমস্ত কিছুর জটিলতা আজও সেই একই জায়গাতেই রয়ে গিয়েছে। এই জটিলতার কোনো শেষ নেই, কোনো সীমানা পরিসীমানা নেই। এগুলোর থেকে মুক্তি পাবার জন্য কেউ কোনোদিনও আসবে না। এক বৃদ্ধ লোক ওই দিকের জমিতে থাকেন। লোকটির সাত কুলে কেউ নেই। এক মনে এমনভাবে বেহালা বাজিয়ে চলেন, দুঃখের রেশটা কিছুটা হ্রাসপ্রাস করবার প্রচেষ্টা মাত্র। মেয়েটির কথাগুলি ছিল বেশ রহস্যজনক। আমি আর কথা না বাড়িয়ে সোজা গিয়ে তার নৌকায় বসে পড়লাম। এরপরে বললাম, তুমি একা হাতে নৌকা টেনে ওই পাড়ে নিয়ে যেতে পারবে তো? যে কোনো সময়ে আবারও আবহাওয়া খারাপ হতে পারে, তখন সামলাতে পারবে তো? আর তাছাড়া এই নদীতে তুমি একা এইভাবে নৌকা চালাও, বিপদ কি আর বলে আসে? গ্রামের মেয়ে তুমি, দেখতে শুনতেও খারাপ না। এখনকার লোকজনের কার কেমন মানসিকতা সে বোঝাও বড়ই ভার।
এই অবস্থায় তোমার কি এইভাবে নদীর বুকে নৌকা চালানোটা শ্রেয়? অবাকভাবে মেয়েটি হাসল। এরপরে সে বলল আমায়, যে নেই তার আর কিসের ভয় বাবা? মেয়েটির মুখে এমন কথা শুনেই আমি চমকে উঠলাম। নদীতে নৌকা তখন চলতে শুরু করেছে। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, এসবের অর্থ কি? এমন কথা হঠাৎ বললে কেন? মেয়েটি বলল, কি কথা বাবা? আমি তো কোনো কথাই বলিনি। আমি বললাম, ওই যে তুমি বললে না যে নেই, তার আবার ভয় কিসের? তুমি নেই মানেটা কি? এই তো তুমি জলজ্যান্ত আমার সামনেই বসে রয়েছ। নিশ্চয়ই এখানে রোজই নৌকা বওয়ার কাজ করতে হয় তোমাকে। তাহলে এমন বেমানান কথাখানা পারলে যে? মেয়েটি বলল, আপনি হয়তো ধান শুনতে কান শুনেছেন বাবা, আমি তো কোনো কথাই বলিনি। আপনি উঠে বসার সাথে সাথেই নৌকাখানাকে এগিয়ে নিয়ে যাবার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি নেহাতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চুপ করে যেতে বাধ্য হলাম। মেয়েটি যখন কিছু বলেইনি, তখন তাকে শুধু শুধু এভাবে বিরক্ত করাটাও তো ঠিক নয়। হয়তো আমারই মনের ভুল। নৌকা এগোতে শুরু করলো। পরিবেশটা ছিল দেখবার মতন। নদীর টলমলে জল আর প্রবাহকে ভেদ করে নৌকাটি যেভাবে এগিয়ে চলেছিল, মনে হচ্ছিল যেন কোনো নৈসর্গিক শোভা বিরাজমান ওই ভূতলে। আমি নদীর জলের শব্দটা খুব কাছ থেকে চোখ বন্ধ করে শুনতে লাগলাম। এরপরে ওই মেয়েটি বলল, আপনি তো প্রেতের সন্ধানে এসেছেন। কি মনে হয় প্রেত আপনাকে দেখা দেবে? আপনি এই প্রেতের কবল থেকে গ্রামকে প্রভাবমুক্ত করতে পারবেন? মেয়েটির মুখে এমন কথা শোনার সাথে সাথেই দেখলাম একটা দমকা হাওয়ার রেশ আমাকে স্পর্শ করে কোথাও একটা গায়েব হয়ে গেল। সেটির অস্তিত্ব আর খুঁজে পেলাম না। এক লহমায় মনে হলো মেয়েটি যেন আমার মনের কথা পড়ে ফেলতে পেরেছে। এত সহজে এত জটিল বিষয়টিকে পড়ে ফেলতে পারল কিভাবে সে? আমি মেয়েটিকে থতমত হয়ে জিজ্ঞাসা করলাম, এই মেয়ে, তুমি এই কথা জানলে কিভাবে? আর আর আমি কি সন্ধান করতে এসেছি এই বিষয়ে বা তোমার ধারণা তৈরি হলো কেমন করে? হ্যাঁ, আমার সারা শরীরটা তখন খড়খড় করে কাঁপছে। মেয়েটির নিশ্চল অবাক করা দৃষ্টি আমার দিকে স্থির হয়ে রয়েছে। সেই দৃষ্টির কবল থেকে নিজেকে সরিয়ে ফেলার বিষয়টিও নিছক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবুও আমি চেয়ে রইলাম তার দিকে। হঠাৎ সম্মিত ফিরতেই দেখলাম মেয়েটি ওইভাবেই নৌকা চালিয়ে চলেছে। আমাকে দেখে বলল, বিভোর হয়ে অমনভাবে কি দেখছিলেন শুনি? মনে হচ্ছিল যেন কোনো বিভ্রাটে পড়েছেন। আরে বাবা, ধারণার থেকেই বললাম। মনে হলো আপনি একজন সাধক মানুষ। গলায় মুন্ডমালা না পড়লেও কি অন্তরের শক্তির অভাব হয়? আপনি হয় সাধনার কাজে কিংবা প্রেত নাশের উদ্দেশ্যেই এখানে এসেছেন। এটি একটি সাধকের দৃষ্টিভঙ্গির থেকেই বলেছি। বলতে পারেন আপনার মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বগুলিকে একটু হলেও আন্দাজ করতে পেরেছি বইকি। একেবারেই ভুল ধারণার অবসাদে আবদ্ধ হয়ে কথাগুলি যে বলেছি, এমনটা কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না। কি বলুন? আমি কি বলবো আন্দাজ করতে পারলাম না। এত অল্প বয়সে এমন পরিপক্ক বাচন ভঙ্গি সত্যি খুব কম দেখতে পাওয়া যায়। আমি এসবের তোয়াক্কা না করেই বললাম, হ্যাঁ, কিছুটা না, অনেকটাই ঠিকই আন্দাজ করেছো তুমি।
ওই গ্রামের সম্পর্কে অনেক কথাই কানে এসেছিল। গ্রামের অন্দরে যে কোনো কালো শক্তির উপস্থিতি রয়েছে সেই বিষয়টিও জানতাম বইকি, কিন্তু নিজের চোখে না দেখলে বা পরখ না করলে কি বাস্তবের সাথে খাপ খাওয়ানো যায়? তাই অধিকৃত শক্তির দ্বারা সেটিকে পরখ করতেই এখানে এসে পড়েছি। মেয়েটি আবার দাঁড় টানতে টানতে বলল, যা লোকে খালি চোখে দেখতে পায়নি সে হয়তো আপনি আপনার অন্তরের চোখ দিয়ে ঠিকই ধরে ফেলতে পারবেন। আমরা প্রায় ঘাটের কাছেই এসে পড়েছি। ওই দেখুন, টিম টিম করে আলো জ্বলতে দেখা যাচ্ছে যে। ওই যাত্রার মধ্যে সব থেকে বড় অবাক করা বিষয় কি ছিল জানো বিভূতি? কি ছিল ঠাকুরমশাই? তখনও আমার গায়ে একইভাবে কাঁটা দিয়ে চলছে। উনি বললেন, আমরা দীর্ঘ 1 ঘন্টা পথ কিভাবে অত অল্প সময়ের মধ্যে বেরিয়ে এলাম এটা আমি আন্দাজ করতেই পারছিলাম না। মনে হচ্ছিল নৌকাটি যেন জলের উপর দিয়ে নয়, ভাসমান বাতাসের তালে তালে ভেসে চলেছে এমন। বিশ্বাস করো, এত অল্প সময়ের মধ্যে অতখানি পথ পেরিয়ে এলাম কিভাবে, এটা ভেবেই মেয়েটিকে প্রশ্ন করতে যেতেই চমকে উঠেছিলাম। তখন বুঝতে পেরেছিলাম এ কোনো সাধারণ মানুষ নয়। আমি যে এক ভয়ঙ্কর বিপদের হাতছানি এড়িয়ে নিজের বিপদ বাড়িয়েছি, সেটি তার ওই ক্ষণিকের উপস্থিতির মধ্যেই কোথাও অসীন হয়ে গিয়েছিল। ঠাকুরমশাইয়ের মুখে এমন কথা শুনতেই আমার ও কিশোরীর শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বইতে শুরু করল। কিশোরী উপযাজক হয়ে ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, সর্বনাশ, আপনি কি দেখলেন ঠাকুর মশাই? ঠাকুরমশাই বললেন, ঘাটে নৌকাখানা ভিড়তেই আমি পেছনের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ বসে নেই। মাঝির হাল ধরেছিল যে মেয়েটি, যার মুখে শোভা পাচ্ছিল রহস্যজনক কথাগুলি, সেগুলি কোথাও যেন গায়েব হয়ে গেল, আর সাথে সাথেই তার অস্তিত্বটাও বিলীন হয়ে গেল। এসব দেখে তো চক্ষু একেবারে চড়ক গাছ। কি করব বুঝে উঠতে পারলাম না। তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়লাম, হাঁপাতে শুরু করলাম। পেছনের দিকে আবারও চোখ ফেরাতেই দেখলাম আরো ভয়ঙ্কর এক কাণ্ড। নৌকাটিতে আগুন ধরে গেল। দাউ দাউ করে চোখের সামনে সেটি জ্বলতে শুরু করলো, আর তার মাঝে ওই জ্বলন্ত দেহটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সেই মেয়েটির জ্বলন্ত প্রতিমূর্তি। সে চিৎকার করে করে নিজের অন্তরের কথাগুলিকে ব্যক্ত করতে শুরু করলো। সে কি তীব্রতর চিৎকার! সেই হৃদয় বিদীর্ণ চিৎকারের শব্দ আমার মস্তিষ্কের উপরে ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে শুরু করলো। হ্যাঁ, আমি ওই দৃশ্য চোখের সামনে দেখতে পারলাম না। দমটা স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে আসছিল। আমি কোনো কিছু না ভেবে প্রাণপণে গ্রামের অভিমুখে দৌড়তে শুরু করলাম। সাধক হলেও পরিস্থিতি বুঝতে না পারলে নিজের ক্ষমতার প্রয়োগ ঘটাবো কিভাবে? হ্যাঁ, তখন চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। সত্যকে খুঁজে বার করে তবেই যে সেটির সমাধান করা সম্ভব ছিল আমি আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। আমি প্রাণপণে দৌড়ে যখন গ্রামের উপকণ্ঠে এসে উপস্থিত হলাম,
তখন দেখলাম চারিদিক একেবারে নিঝুম হয়ে রয়েছে। রাতের পরিবেশ, স স আবারও হাওয়ার শব্দটা আমাকে প্রভাবিত করতে শুরু করলো। আমি কেবল নীরবে দেখতে থাকলাম। হাঁপানির শব্দটা তখনও কানে আসছিল। দেখলাম সামনে রয়েছে বেশ কয়েকটি কুটির। এক হাত দূরে দূরে কুটিরগুলির অবস্থান। প্রতিটি কুটিরের বাইরে একটি করে লণ্ঠন বা হ্যারিকেন রাখা রয়েছে, আর প্রতিটি কুটিরের মাচার মাথার দিকটায় একটি করে লেবু আর লঙ্কা ঝোলানো রয়েছে। পরিষ্কার বুঝতে পারলাম কোনো খারাপ শক্তির প্রভাবের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যেই গ্রামবাসীরা এমনটা করেছেন। ভাবলাম, কার কাছে আর যাব। যে বাড়িটি প্রথম নজরে পড়ল সেটির সম্মুখে গিয়েই দাঁড়ালাম। ভাবলাম, এখানেই একবার জিজ্ঞাসাবাদ করে দেখি। এগিয়ে গেলাম, দরজার কড়া নাড়লাম। প্রথম চোটে কোনো সাড়া শব্দ পেলাম না। এরপরে আবারও একবার কড়া নাড়তে উদ্যত হব এমন সময় দেখলাম এক বয়স্ক লোক বাইরে এলেন। সেই আমাকে দেখে বললেন, আপনি কে? আরে এইভাবে হন্তদন্ত হয়ে ছুটে আসছেন কেন? সারা গা একেবারে ঘামে ভিজে গিয়েছে। আমাদের গ্রামের পরিস্থিতি ঠিক নেই। এই গ্রামের শোকের রোল উঠেছে। একের পর এক মৃত্যু গ্রামকে দুর্ভাগ্যের সাগরে হাবুডুবু খেতে বাধ্য করছে। এই পরিস্থিতিতে আদপেও কোনো পরিবর্তন ঘটানো সম্ভব কিনা আমরা কেউই জানি না। কথাগুলি এক নিঃশ্বাসে বলে গেলেন সেই বৃদ্ধ লোকটি। এরপরে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমিও স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে তার কথাগুলিকে শুনে চললাম। তারপরে বললাম, আপনার সাথে দুটো কথা বলা যাবে? আসলে আসলে আমিও এমন কিছুই দেখেছি যেটা না বললেই নয়। এই গ্রামের সাথে আমার যে বিশেষ কোনো যোগসূত্র রয়েছে এমনটা নয়। আসলে আমি নিজের চোখে গ্রামের পরিস্থিতি কেমন সেটা দেখবার উদ্দেশ্যেই এখানে এসেছিলাম। কিন্তু এখানে আসবার পরে যা আমার নজরে পড়েছে সেটা একেবারে স্বাভাবিক নয়। আমি নিজেও বড্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। লোকটি আমার চোখ মুখের অবস্থা দেখে আশা করি বেশ কিছুটা আন্দাজ করে ফেলতে পেরেছিলেন। এরপরে তিনি বললেন, আপনি বরং ঘরে আসুন, এখানে বসেই না হয় কথা বলা যাবে। আসুন, হ্যাঁ, এদিকে আসুন। এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, এতে বিপদ আরো বাড়বে, ওই কমবে না। আমিও লোকটির কথা ফেলতে না পেরে ভিতরে প্রবেশ করলাম। তারপরে লোকটির কুটিরের অন্দরে বসে রইলাম কিছুক্ষণ। জলের গ্লাসটা এগিয়ে দিতেই ঢক ঢক করে বেশ কিছুটা জল খেয়ে ফেললাম। লোকটি আমাকে বললেন, এখানে এলেন কিভাবে? হ্যাঁ, আমি বললাম, প্রথমে ট্রেনের পথে, তারপরে নদী পেরিয়ে এই দিকে গ্রামে এসেছি। কিন্তু ওই নদী পেরোতে গিয়েই তো। এরপরে আমি লোকটিকে সেই সব কথাই বললাম, যা আমার নিজের চোখে দেখা বা অনুভব করা। উনিও আমাকে এই উদ্দেশ্যেই কয়েকটি কথা জানালেন। সেগুলি ছিল কিছুটা এই রকম। জলের গ্লাসটা রেখে আমি শুনতে শুরু করলাম। উনি বলে চললেন, এই গ্রামটির এমন বদনাম আগে ছিল না। আমরা ছিলাম সাধারণ গ্রামবাসী। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ ছিলাম। এই গ্রাম ছিল জমিদার অধ্যুষিত।
জমিদারের নাম ছিল বিকাশ নারায়ণ। তিনি যথেষ্ট ধর্মপরায়ণ মানুষ ছিলেন। এক নায়েব তার দপ্তরে নিযুক্তির পর থেকেই সমস্যা শুরু করেছিল। নায়েবের 2 কন্যা ছিল, দুজনেই রূপবতী। নায়েবের এই 2 কন্যার নাম রূপমতী ও কাবেরী। রূপমতী বয়সে বড় ছিল আর কাবেরী ছোট, তবে দুজনের মধ্যে বেশ ভালোই বনিবনা ছিল। নায়েব দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত, তা সত্ত্বেও এই 2 তরুণী কন্যাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি এতটা দরিদ্র। ফলে সকলেরই নজর যেতে শুরু করলো এই 2 কন্যার দিকে। বিকাশ নারায়ণ বিবাহিত ছিলেন, তারপরে তিনি লালসার বশবর্তী হয়ে পড়লেন। এসবের উপরেও যে তিনি একজন নিষ্ঠাবান জমিদার ছিলেন সেসব ভুলেই গিয়েছিলেন। তার পরিবারের অলক্ষ্যেই যাতে গোটা বিষয়টা প্রভাব বিস্তার করতে পারে সেদিকে নজর দিলেন তিনি। নায়েবকে ভয় দেখিয়ে বললেন, দেখুন, আপনাকে যদি এই জমিদারিতে খেয়ে পড়ে থাকতে হয় তাহলে একটা কথা সব সময় মনে রাখবেন, এখানে আমি যা বলবো আপনাকে সেইভাবেই চলতে হবে, নইলে কিন্তু বিপদ আপনার জন্য অপেক্ষা করে থাকবে। কথাটা মনে রাখবেন। নায়েব জমিদারের মুখের কথাগুলি শুনে ভয় পেয়ে গিয়েছিল। জমিদার বাবু সভার সকলের মাঝেই নায়েবের উদ্দেশ্যে এমন উক্তি করেছিলেন বটে, সেটি আমাদের সকলেরই কানে গিয়েছিল। আমিও চুপচাপ বিষয়টি অবলোকন করতে শুরু করলাম। একদিন দেখলাম রাতের অন্ধকারে নায়েব মশাই জঙ্গলের দিকে কোথাও একটা যাচ্ছেন। আমি কাউকে কিছু না বলেই এনার পিছু করতে শুরু করে দিলাম। বেশ কিছুটা পথ যাওয়ার পরেই দেখলাম একটি প্রকাণ্ড গুহার ভিতরে ঢুকলেন তিনি। গুহার বাইরেটা ঝোপে ঝাড়ে ঢাকা পড়ে থাকার কারণে কোনো কিছুই সেভাবে নজরে পড়ছিল না। আমি সেসবের তোয়াক্কা না করেই ওনার দিকে এগিয়ে গেলাম। এরপর সুযোগ বুঝে গুহার ভিতর ঢুকে পড়লাম। তারপরে যা নজরে পড়ল তা দেখা মাত্রই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। দেখলাম একটা লোকের সারা শরীর রক্তে আবৃত হয়ে রয়েছে। মনে হলো তিনি রক্তে স্নান করছেন। সেই লোকটির চোখের মণি দুটো ছিল একেবারে লাল টকটকে। সেদিকে তাকালেই দমটা বেরিয়ে যাবে এমন। নায়েব মশাই দেখলাম নিজের গায়ের ঢাকার তলা থেকে কিছু পার করলেন। দেখলাম একটা আধমরা বেড়াল। বিড়ালটি আঘাত করেই যে তার এই অবস্থা করা হয়েছে সেটি বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারলাম। এরপর তিনি প্রাণীটিকে ওই দৈত্যের দিকে এগিয়ে দিলেন। আবার লোকটি নৃশংসভাবে সেই বিড়ালের মুন্ডুটি সবার আগে দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো। ফিনকি দিয়ে রক্ত বেরাতে থাকলো তার গলা দিয়ে। সেটি দেখা মাত্রই আমি চমকে উঠলাম। চমকে উঠে চিৎকার করতে গিয়েও নিজেকে সংযত করে ফেললাম। এরপরে দেখলাম নায়েব মশাই সেই দৈত্যকে উদ্দেশ্য করে বলছেন, প্রভু, আমি এতকাল আপনার আহার জুগিয়ে গিয়েছি। আমি আমার উদ্দেশ্যের একেবারে চৌকাটে এসে উপস্থিত হয়েছি। আমার মেয়েদের ওপরে জমিদারের নজর পড়ে গিয়েছে। বড় মেয়ে রূপমতীকে পছন্দ করতে শুরু করেছেন বিকাশ নারায়ণ। আর আমার ইচ্ছে যে ছোট মেয়েটির সাথে বিবাহ হোক জমিদার পুত্রের। আর হয়তো বেশি নয়, কয়েকটি ধাপ বাকি। আপনি যে কালো শক্তির পূজারী ও আমি এতকাল ধরে আপনাকে তোষামত করে চলেছি, এই বিষয়টির কথা আমি কাউকে প্রণাক্ষরেও জানতে দিইনি। ফলে কেউই আমার উপরে
সন্দেহ করেননি। এই অবস্থায় আমিও নিজেকে দরিদ্র সাধারণ মানুষ হিসেবে তাদের সকলের সামনে তুলে ধরেছি। আর মাত্র কয়েকটা ধাপের অপেক্ষা। জমিদার জানেনও না যে এইভাবে আমি তাদের সকলকে শেষ করে ফেলবো। এরপর আমার কন্যারাই এই স্থানে রাজত্ব করবে, আর আমি হয়ে উঠব পরবর্তী জমিদার। আমার দারিদ্রতার দিনটা শেষ। আমি দরিদ্র হওয়া সত্ত্বেও কালা শক্তির জাদুর দ্বারা যে আমার মেয়েদের রূপ ও যৌবন ধরে রেখেছি সেই বিষয়ে কেউ কিন্তু জানে না। তবে এমন তো বেশি দিন স্থায়ীও হতে পারবে না, কারণ তারা তো আসলে এত সুন্দরী নয়। তাদেরকে তো আপনার দয়ায় আমি সুন্দর রাখতে পেরেছি। আগামী অমাবস্যার মধ্যেই যদি আপনি স্বয়ং জমিদারকে শেষ না করেন, তাহলে আমার মেয়েরা যে সাধারণ রূপে ফিরে আসবে, তখন আমি কি করব প্রভু? হে শয়তান, এবার আপনি এর একটি উপায় বার করুন। বলুন একটি উপায়। আপনার দাসকে আপনি সাহায্য করুন প্রভু। এই কথাগুলো শুনেই সেই শয়তান ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো। তোর কিছু চিন্তা করতে হবে না। আমিও একদিন সাধারণ মানুষই ছিলাম। তোর মতনই হাজারো চিন্তা আমাকে গ্রাস করত। সব থেকে বেশি যদি কিছু গ্রাস করত, তবে সেটি ছিল মৃত্যু ভয়। কিন্তু এখন আমি সেই মৃত্যু ভয়কে জয় করে ফেলতে পেরেছি। আর কোনো বাধাই নেই। তোর মেয়ে দুটোকেও প্রাণে মরতে হবে, এটা জেনে রাখিস। তারপরে অন্য কথা। আগে ওদেরকে শয়তানের পায়ে নিজেদের প্রাণ সঁপে দিতে হবে, তবেই ওরা পুনর্জীবন ফিরে পাবে। আর রইল বাকি তোর স্বার্থ পূরণের বিষয়টা, সেটা ঠিক সময় হয়ে যাবে। আমি যখন কথা দিয়েছি তোকে তোর স্বপ্নের পথে চালিত করব, তখন তুই জেনে রাখবি আমি ঠিকই সেটা করব। এই কথাগুলি বলার পরেই দেখলাম সেই শয়তান ওইখান থেকে গায়েব হয়ে গেল। পরিবেশটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। নায়েব নিজের মতন গুহার বাইরে বেরিয়ে এলেন। আমিও গা বাঁচিয়ে ওনাকে অনুসরণ করে এগোতে থাকলাম। সেই কথাগুলির মধ্যে আদপেও কোনো সত্যতা ছিল কিনা আন্দাজ করে উঠতে পারছিলাম না। এই যুগেও যে এইরকম অত্যাশ্চর্য ঘটনা ঘটতে পারে, সেটি সত্যিই অবাক করার মতনই একটি বিষয়ে পরিণত হয়ে গিয়েছিল। ফলে যা শুনেছি এবং যা যা দেখেছি, সেগুলিকে নিজের মধ্যেই রাখবার চেষ্টা করতে থাকলাম। সময় নিজের গতিতে এগিয়ে চলতে শুরু করলো। অমাবস্যার দিন ক্রমে এগিয়ে আসতে থাকলো। আমিও ভাবলাম আজকেই হয়তো সেই শয়তান জমিদারের জীবন শেষ করে ফেলবে। কিন্তু এরপরে কি তাহলে নায়েব নিজের কন্যাদের শয়তানের হাতে সঁপে দেবেন? এ কথা ভাবতে ভাবতেই দেখলাম অমাবস্যার পূর্বের কালো প্রহর আসন্ন। নায়েব তার দুই কন্যাকে নিয়ে নদীর দিকে অগ্রসর হতে শুরু করলেন। নদীর সামনে পৌঁছেই দেখলাম সেখানে ওই ভয়ঙ্কর চেহারার দৈত্য মানবটিও এসে হাজির হয়েছেন। তাকে চাক্ষুষ দেখা আর নিজের মৃত্যুকে প্রত্যক্ষ করা বিষয়টি একেবারে একই। তবুও আমি চুপ করে রইলাম। শয়তান নিজের কাজ শুরু করলো। এক বিশেষ মন্ত্র পাঠ করতে শুরু করলো। সেই মন্ত্রের শব্দ কোনো সাধারণেরও প্রাণ হরণের পক্ষে যথেষ্ট ছিল। আমি স্থির দৃষ্টিতে দেখলাম দুজনের শরীর থেকেই আত্মাকে পার করে দেওয়া হলো। এরপর সেই শয়তান নায়েবকে বলল, যা,
এবারে তোর কনিষ্ঠ কন্যাকে ওই জলের মধ্যে ফেলে দে, নৌকোয় করে নিয়ে মাঝ নদীতে ফেলে দে, ও ঠিক ফিরে আসবে। এখনো জীবিত বা মৃত এই দুই অবস্থার মাঝে অবস্থান করবে। ওকে আর কোনোদিনও কেউ মৃত্যুর ভয় দেখাতে পারবে না, ও অমরই বলা চলে। ওদেরকে এই স্থান থেকে মুক্ত করতে পারবে না কেউই। আর রইল বাকি তোর বড় মেয়ের কথা, তাকে তুই তোর ঘরে নিয়ে যা, ওরও একই অবস্থা। আমি আমার কাজ শেষ করলেই এরাও এতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, কিন্তু তোকে তো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তুই যদি শয়তানের উপরে বিশ্বাস হারিয়ে ফেলিস, ওই কাজটি যদি সঠিকভাবে না করতে পারিস, তাহলে জেনে রাখিস এর বিপরীত প্রতিক্রিয়া হবে। তোর এই দুই মেয়ে পরিণত হবে জীবন্ত পিশাচে, আর তারপরেই শুরু হবে তার তাণ্ডব। তোকে মারবে সবার আগে, তারপর একে একে গ্রামের সকলকে। যতদিন না পর্যন্ত এদের মুক্তি ঘটছে, যুগ যুগান্তর ধরে এরা এইভাবেই গ্রামের ওপরে ত্রাসের প্রভাবকে বিদ্যমান রাখবে। কথাটা মনে রাখিস, মাথায় রাখিস কথাটা। এবারে যেটা বললাম সেটা কর। এই কথাগুলি বলেই শয়তান গায়েব হয়ে গেল। দেখলাম মেঘের গর্জনের শব্দ শুরু হয়েছে। নদীর বুকে নৌকাটি নিয়ে এগিয়ে যেতে থাকলো ওই নায়েব। কিন্তু কিছু দূর যাবার পরেই নৌকাটিকে আবারও নদীর তীরে ফিরিয়ে নিয়ে আসতে চাইতেই ঘটে গেল মস্ত বিপদ। শত হলেও নিজের কন্যাকে কোনো পাপী বা মাঝ নদীতে নিক্ষেপ করতে পারে, তাও আবার তার ফিরে আসবার অভিপ্রায় নিয়ে। তাই সেদিন নায়েবও পারেনি। দেখলাম তার মেয়েকে একটি ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়ে সবার আগে নায়েবকেই শেষ করে ফেলল। নায়েবের শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকলো তার মাংসের টুকরো। নিজের মৃত্যুটা সেদিন নায়েব নিজের চোখেই দেখেছিল। এরপর জানি না রূপমতির দেহটির কি হয়েছিল। মনে হয় সেও ওই রকম পিশাচেই পরিণত হয়েছিল। প্রাণ হরিণী সৌন্দর্যের অধিকারিণী এই দুই কন্যা যে আদপে পিশাচে পরিণত হয়ে গিয়েছিল। এই কারণেই বলে অতি লোভে তাতি নষ্ট। অতি লোভের কারণেই এই দুই কন্যার প্রাণ চলে গিয়েছিল। আর নায়েবও নিজের উদ্দেশ্যে সফল হতে পারেনি। কিন্তু শয়তানের ওই কথাগুলি তো আর মিথ্যা হতে পারে না। ঠিক সেভাবেই গ্রামের উপরে শুরু হলো তাদের করাঘাত। পিশাচ একে একে শেষ করতে শুরু করলো গ্রামের মানুষকে। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই গ্রাম ছেড়ে পালিয়েও গিয়েছিলাম, কিন্তু গ্রামের মানুষের হাহাকার এই বৃদ্ধ বয়সে আবারও এখানে ফিরিয়ে আনতে বাধ্য করেছে। এই গ্রামে শান্তি সস্তায়নের পূজা আচার বিধি মেনে করার পরেও এই সমস্যার কোনো সমাধান খুঁজে বার করা সম্ভব হয়নি। আমিও জানি না কি হবে। এই কথাগুলি বলা শেষ করেই সেই বৃদ্ধ লোকটি আমার সামনে অশ্রু ঝরাতে শুরু করলেন। আমিও ওনার কথাগুলি শুনে বেশ দুর্বিপাকে পড়লাম। ওনার কথার খেলাপ হয়েও লাভ হতো না, কারণ শয়তানি শক্তির প্রভাবেই এই দুই পিশাচিনীর জন্ম হয়েছিল। এদেরকে শেষ করতে গেলে যে আমাকে এক অসাধারণ পন্থা অবলম্বন করতে হবে, সেটা আমি আন্দাজ করে ফেলতে পেরেছিলাম বই কি। আমি ওনাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মহোদয়, আমাকে একটা কথা বলতে পারেন? এই সমস্যার সমাধানে আমাকে সহায়তা করতে পারেন এমন কোনো মানুষের খোঁজ কি আপনি দিতে পারবেন? তাহলে আমিও এর একটি সুরাহা ঠিক খুঁজে বার করতে পারতাম। এখন আন্দাজ করতে পারছি যে কোথায় সমস্যা ছিল।
আসলে প্রকৃতপক্ষে যে মেয়েটিকে আজকে আমি নৌকায় দেখেছিলাম সেটি যে ওই ছোট মেয়ে কাবেরী ছিল, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আর ঠিক সেই কারণেই আমি তার কাছে এক অচেনা মানুষ হওয়ার সত্ত্বেও সে আমার মনের মধ্যে থাকা সমস্ত কথাগুলি বেশ ভালোভাবেই আন্দাজ করে ফেলতে পেরেছিল বইকি, কিন্তু প্রাণে মারেনি। এর পিছনে নিশ্চিত কোনো উদ্দেশ্য রয়েছে। লোকটি বললেন, পুরোহিত মশাই আপনাকে সাহায্য করতে পারেন, কারণ গ্রামের যা পরিণতি তাতে করে কেউই এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে পাচ্ছেন না। আগামীকাল সকাল হতেই আপনি অনেক কিছুই দেখতে পাবেন। আমি সেদিন রাতটা এক প্রকার নিদ্রাহীন হয়েই কাটিয়ে দিলাম। সকাল হতেই দেখলাম মহোদয় আমাকে ডাকছেন। বুঝলাম যে ভোরের দিকে হয়তো আমার চোখটা লেগে গিয়েছিল। আমিও উঠে চোখে মুখে জল দিয়ে মহোদয়কে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। বৃদ্ধ মানুষ হলেও ওনার উদ্যম ছিল বেশ প্রবল। উনি আমাকে নিয়ে এগোতে শুরু করলেন। এরপরে তিনি বললেন, ওই যে দূরে দেখছেন, ওটাই গ্রামের মন্দির। অধিকাংশ বাড়িতেই এখন আর মানুষের বাস নেই। এদের সকলের প্রাণ নিয়েছে ওই রূপমতী। আর নদীর বুকেও নৌকা পারাপারের সুযোগ থাকে না। সেখানে রূপ ধরেই হোক কিংবা অন্য কোনো কারচুপির দ্বারাই হোক, কাবেরী সকলের প্রাণ হরণ করে। এই সমস্যার আদৌ কোনো সমাধান রয়েছে কিনা সে বিষয়ে কোনো ধারণা আমার নেই। তবুও চলুন, আপনাকে আমি তাহলে পুরোহিতের কাছে নিয়ে যাই। মন্দিরের সিঁড়ির কাছে আসতেই দেখলাম মহোদয় থমকে দাঁড়িয়েছেন। উনি আর উপরে উঠতে চাইলেন না। আমি 1000 বার করে অনুরোধ করবার পরেও তিনি উপরে আসতে ইচ্ছে প্রকাশ করলেন না। আমি একাই উপরে অগ্রসর হতে শুরু করলাম। পেছনের দিকে তাকিয়ে দেখলাম তিনি নেই। আমি সোজা হেঁটে গেলাম। ভাবলাম বৃদ্ধ মানুষ, তাই হয়তো এতগুলো সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে পারেননি। কিন্তু উপরে এসে যা দেখলাম সেটা দেখেই আমার শরীরের রক্ত একেবারে হিম হয়ে গেল। দেখলাম সামনে শ্রাদ্ধের কাজ চলছে। গ্রামের বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়েছে। সামনেই রাখা রয়েছে একটি ছবি, আর সেই ছবিতে ভেসে উঠেছে ওই মহোদয়ের মুখখানি। এটি দেখা মাত্রই আমি চমকে উঠলাম, ঠক ঠক করে কাঁপতে থাকলাম। এক্ষুনি এই মানুষটাকেই তো আমার সাথে আসতে দেখেছি। তবে কি এক মৃতের সাথে রাত কাটালাম আমি? হে ঈশ্বর, হে কি সর্বনাশ! পুরোহিত আমাকে দেখেই এগিয়ে এলেন। আমি আর সময় নষ্ট না করে সবটা তাকে জানালাম। এরপরে তিনি বললেন, আমার কাছে আর কোনো উপায় নেই। আমরা ভেবেছি এই অমাবস্যার পূর্বেই যে কজন জীবিত রয়েছি তারা গ্রাম ছেড়ে চলে যাব। এই সমস্যার সমাধান আছে, তবে সে বড়ই ভয়ঙ্কর। প্রেতের সাথে পরিণয় ঘটাতে হবে। অর্থাৎ যদি কেউ রূপমতীকে বিবাহ করতে পারে, ও তাকে স্বাভাবিক জীবন দিতে পারে, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলেই তার আত্মার মুক্তি ঘটবে। এরা একে অপরের পরিপূরক।
রূপমতির বিবাহের কাজ সম্পূর্ণ হলে কাবেরীর আত্মাও শান্তি পেয়ে যাবে, কিন্তু প্রেতের সাথে মানুষের বিবাহ, এই কাজ কিভাবে সম্ভব? এত ঝুঁকি নিতে কেউ রাজি হয়নি। এই একটাই উপায় অবশিষ্ট রয়েছে। আমি বুঝলাম সবটাই। এরপরে বললাম, বেশ, আমি এই কাজ করব। আমি নিজের প্রাণের বিনিময়ে হলেও এই গ্রামকে রক্ষা করবার চেষ্টা করব। আমার কাছে সেই শক্তি রয়েছে যেটির দ্বারা আমি এই সমস্যার সমাধান ঘটানোর চেষ্টা করতে পারি। আমার মুখে এই কথা শুনে অবাক হয়ে গেলেন সকলে। এরপরে পুরোহিত মশাই আমাকে বললেন, বেশ, তবে তাই হোক। ঈশ্বর যখন সহায়, তখন আগামী অমাবস্যাতে আপনি না হয় এই কাজ সম্পাদন করে আমাদের মুক্তি প্রদান করুন। আমি জানতাম আমার চরম বিপদের দিন আসন্ন। অমাবস্যার কালিমায় ঘেরা প্রহর ক্রমে এগিয়ে আসতে শুরু করল। অমাবস্যার দিন সেজে উঠল মন্দির। গ্রামের লোকেরা মন্দিরে এসে উপস্থিত হলেন। আমাকেও বরের বেশে সাজিয়ে নানান মন্ত্রের দ্বারা তৈরি করা হলো। প্রেত মন্ত্রের জপ করতে শুরু করলেন পুরোহিত নিজেই। হঠাৎই দেখলাম পুরোহিতের দৃষ্টি ক্রমে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার চোখের মনি লাল বর্ণ ধারণ করছে দেখেই আমি আন্দাজ করে ফেলতে পারলাম যে ইনি কোনো পুরোহিত নন। পুরোহিতের বেশে আমারই সামনে উপস্থিত রয়েছে শয়তান। শয়তান নিজেই পুরোহিতের বেশ ধারণ করে এতকাল ধরে এই গ্রামবাসীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। আমি সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়লাম। যজ্ঞকুণ্ডের সীমানা লঙ্ঘনের সাথে সাথেই জোরে আগুনের শিখাটি একেবারে আকাশকে স্পর্শ করল। যজ্ঞ পণ্ড হতেই পুরোহিতের চেহারা পরিবর্তিত হয়ে গেল। তার পরিবর্তে সামনে দেখা গেল এক ভয়ঙ্কর শয়তানকে। সে করাল বদন বিকশিত করে আমার দিকে ধেয়ে আসতে যাবে, এমন সময়ে আমার সাথে থাকা কিছুটা আশীর্বাদী ভস্ম আমি তার দিকে ছুঁড়ে দিলাম। এরপরে দেখলাম রূপমতি ও কাবেরীর আত্মা সেখানে এসে উপস্থিত হয়েছে। তারাও মাটিতে পড়ে যন্ত্রণায় ছটপট করছে। আমি গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বললাম, এই হচ্ছে সবকিছুর মূল। এই শয়তান নিজের কাজ সম্পাদনের জন্য ও নিজেকে সর্বশক্তিমান প্রমাণ করবার উদ্দেশ্যে এই কাজ করেছে। আসলে রূপমতি ও কাবেরী অনেক আগেই মারা গিয়েছে। এই শয়তান কেবল তাদের আত্মাকে প্রভাবিত করে তাদেরকে কাজে লাগিয়ে নিজের কাজ উদ্ধার করে গিয়েছে। এখন সবটাই শেষের পথে। এই ভস্মের দ্বারাই এদেরকে শেষ করতে হবে, শেষ করতে হবে। কথাগুলি শেষ করেই আমি আরো কিছুটা ভস্ম নিয়ে ওদের দিকে ছিটিয়ে দিতেই চিল চিৎকারের শব্দ শুনতে পেলাম। মনে হলো যেন একাধিক কণ্ঠের ধ্বনি আমার কানে ভেসে আসতে শুরু করেছে। ছেড়ে দে আমাদেরকে, ছেড়ে দে, আমরা চলে যেতে চাই। আর কোনোদিনও এই গ্রামের ছায়াও মারাবো না। আমাদেরকে নিস্তার দে, নিস্তার দে আমাদেরকে। এরপরই দেখলাম সামনের অংশটা জুড়ে পড়ে রয়েছে কেবল কিছু ভস্ম। আর কোনো কিছুরই কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। সবটাই হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তবে কাবেরীর মুখটা জানি না কেন বড্ড মনে পড়ছিল। আসলে ও চেয়েছিল যে ওদের মুক্তি ঘটুক। আর এই এত কিছুর মূলে থাকা আসল রহস্যকে যে কেবল আমি খুঁজে বার করতে পারবো,
আর তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতেও পারবো। এ কথা ভেবেই কাবেরী সেদিন আমার কোনো ক্ষতি করেনি। প্রাণ হরিণীরাই যে প্রকৃতপক্ষে মানুষের প্রাণ হরণের পরিবর্তে তাদের প্রাণ রক্ষার কারণ হয়ে উঠেছিল, সেটি এই পূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আত্মস্থ করতে সক্ষম হয়েছিলাম আমি। ঠাকুরমশাই থামল। মনে হলো এতক্ষণ ধরে আমরা কোনো কল্পনার সমুদ্রে আবদ্ধ হয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরতেই দেখলাম বৃষ্টিটা ছ্যাঁক দিয়েছে। হাসি মুখে ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে সেদিন আমিও কিশোরী ফিরে এসেছিলাম। তবে সত্যি অমন সুন্দরীদের ভিতরে যে প্রকৃতপক্ষে শয়তানের বাস ছিল, সেটা অনেক পরে আন্দাজ করতে পেরেছি। বাড়ি ফিরতে ফিরতেও সেদিন গায়ে কাঁটা দিচ্ছিল। আজকের গল্পে কথক এবং গ্রামের লোকের চরিত্রে ছিলেন তুষার, কিশোরীর চরিত্রে ছিলেন তমাল, চারির চরিত্রে ছিলেন বর্ণালী, তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন হ্যাপি, বাচ্চা মেয়ের চরিত্রে ছিলেন সৃজিতা, বৃদ্ধ লোক এবং পুরোহিতের চরিত্রে ছিলেন অমিত সরকার, জমিদারের চরিত্রে ছিলেন ঋতদীপ এবং নায়েব মশাই ও শয়তানের চরিত্রে ছিলেন অভিষেক। এছাড়াও আজকের গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আশা করি আজকের কাহিনী আপনাদের মনোগ্রাহী হয়েছে। এমন কাহিনী আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।